এভরিডে লাইফ সায়েন্স চ্যানেলে শিক্ষার্থীদের স্বাগত। আজকে আমি তোমাদের সামনে মিওসিস কোষ বিভাজন নিয়ে চলে এসেছি। মিওসিস শব্দটি কোথা থেকে এসেছে, কে আবিষ্কার করেছেন, মিওসিস 1 মিওসিস 2 এই দুটো পদ্ধতি কে আবিষ্কার করেছেন, মিওসিসের বৈশিষ্ট্য, মিওসিসের প্রকারভেদ, মিওসিসের পদ্ধতি, এর সবই বিস্তারিত বর্ণনা করব। তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই কমেন্ট করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাতে তোমরা প্রত্যেকদিন আপলোড ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবে। মিওসিস শব্দটি গ্রিক শব্দ মিওম থেকে এসেছে। বিজ্ঞানী ফার্মার এবং মুরে 1905 খ্রিস্টাব্দে প্রথম মিওসিস শব্দটি প্রবর্তন করেন। মিওসিস কোষ বিভাজনে মাতৃকোষ পরপর দুইবার বিভাজিত হয়ে অপত্য কোষের সৃষ্টি করে। এই মিওসিস 1 এবং মিওসিস 2 কোষ বিভাজন বিজ্ঞানী গ্রেগর প্রথম পর্যবেক্ষণ করেন। বিজ্ঞানী থমাস হান্ট মর্গান 1911 খ্রিস্টাব্দে ড্রসোফিলা মাছিতে ক্রসিং ওভার এবং জিনের পুনর্বিন্যাস প্রথম প্রমাণ করেন। মিওসিস কোষ বিভাজনের সংজ্ঞা: যে প্রক্রিয়ায় মাতৃকোষ পরপর দুইবার বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট 4টি অপত্য কোষের সৃষ্টি করে তাকে বলা হয় মিওসিস কোষ বিভাজন। মিওসিস কোষ বিভাজন কাদের ক্ষেত্রে পরিলক্ষিত হয়? মিওসিস কোষ বিভাজনটি সাধারণত উন্নত যৌন জননকারী জীবেদের ক্ষেত্রে পরিলক্ষিত হয়। মিওসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্যগুলি হলো: 1 নম্বর, যৌন জননকারী সকল জীবদেহে মিওসিস কোষ বিভাজন পরিলক্ষিত হয়। মিওসিস কোষ বিভাজনে ডিপ্লয়েড জনন মাতৃকোষ বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড জনন কোষের সৃষ্টি করে। 2 নম্বর, উন্নত উদ্ভিদের ক্ষেত্রে রেণু মাতৃকোষ বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড রেণুর সৃষ্টি করে। 3 নম্বর, মিওসিস পদ্ধতি হলো দুই প্রকারের, একটি হলো মিওসিস 1, অপরটি হলো মিওসিস 2। মিওসিস 1 পদ্ধতি হলো হ্রাস বিভাজন এবং মিওসিস 2 পদ্ধতিটা হলো সমবিভাজন। 4 মিওসিস কোষ বিভাজনে ক্রোমোজোম কেবলমাত্র একবার বিভাজিত হয়, কিন্তু নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের বিভাজন দুইবার ঘটে। 5 আর্কিয়া বা ব্যাকটেরিয়াদের দেহে মিওসিস কোষ বিভাজন ঘটে না, এরা অযৌন জনন পদ্ধতিতে বংশ বিস্তার করে। মিওসিস কোষ বিভাজনের প্রকারভেদ: মিওসিস কোষ বিভাজন 3 প্রকারের হয়। একটি হলো গ্যামেটিক, দ্বিতীয়টি হলো জাইগোটিক, তৃতীয়টি হলো স্পোরিক মিওসিস। মিওসিস দেখা যায় ডিপ্লয়েড জনন মাতৃকোষে, জাইগোটিক মিওসিস দেখা যায় শৈবাল ছত্রাকের দেহে এবং স্পোরিক মিওসিস দেখা যায় ফার্ন এবং সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে। মিওসিসের পদ্ধতি: মিওসিসকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি হলো মিওসিস 1, অপরটি হলো মিওসিস 2। বলা হয় হেটারোটাইপিক বিভাজন, মিওসিস 2 কে বলা হয় হোমোটাইপিক বিভাজন। এই হেটারোটাইপিক এবং হোমোটাইপিক বিভাজনের মধ্যবর্তী যে সংক্ষিপ্ত সময়কাল তাকে বলা হয় ইন্টারকাইনেসিস। এই মিওসিস 1 বা হেটারোটাইপিক বিভাজন দুই প্রকারের, একটি হলো ক্যারিওকাইনেসিস, অপরটি হলো সাইটোকাইনেসিস। এই ক্যারিওকাইনেসিসের ভাগগুলি হলো প্রোফেজ 1,
মেটাফেজ 1, অ্যানাফেজ 1 আর টেলোফেজ 1। প্রোফেজ 1 এর 5টি উপদশা রয়েছে, সেগুলি হলো 1 নম্বর হলো লেপটোটিন, লেগোটিন, 3 নম্বর হচ্ছে প্যাকাইটিন, 4 নম্বর হচ্ছে ডিপ্লোটিন, 5 নম্বর হচ্ছে ডায়াকাইনেসিস। এরপরে কোষটি মেটাফেজ দশায় পৌঁছায়। এই ডায়াকাইনেসিস এবং মেটাফেজ 1 এর মধ্যবর্তী সংক্ষিপ্ত দশাকে বলা হয় প্রোমেটাফেজ 1। এবং অ্যানাফেজ এবং টেলোফেজ দশার মাধ্যমে কোষটি সাইটোকাইনেসিসে প্রবেশ করে, অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজনের পরে কোষটি সাইটোপ্লাজমের বিভাজন হয়, তারপরে দুটি অপত্য কোষের সৃষ্টি করে। কোষটি ক্যারিওকাইনেসিসের মেটাফেজ, অ্যানাফেজ 1, টেলোফেজ 1 দশা অতিক্রম করার পর সাইটোকাইনেসিস 1 দশায় প্রবেশ করে, অর্থাৎ কোষটির সাইটোপ্লাজমের বিভাজন ঘটে এবং এখান থেকেই দুটো অপত্য কোষের সৃষ্টি হয়। এবার আসছি মিওসিস 2। মিওসিস 2 কে বলা হয় হোমোটাইপিক বিভাজন। এই মিওসিস 2 ভাগগুলি হলো ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস 2 এবং সাইটোকাইনেসিস 2। এই ক্যারিওকাইনেসিস 2 এর ভাগগুলি হলো প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2 এবং টেলোফেজ 2। এই মিওসিস 1 কোষ বিভাজন অর্থাৎ হেটারোটাইপিক বিভাজনের প্রোফেজ 1 দশার বিভিন্ন উপদশাগুলি যেমন লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস। এই লেপে আসছি লেপটোটিন উপদশায়। কোষ বিভাজনের যে উপদশায় ক্রোমাটিন জালিকা খুলে যায় এবং দীর্ঘ এবং সরু ক্রোমোজোমগুলিতে ক্রোমোমিয়ার লক্ষ্য করা যায়, তাকে বলা হয় লেপটোটিন উপদশা। এক্ষেত্রে কি হয়, যদি এটি একটি কোষ হয়, কোষের মধ্যে নিউক্লিওলাস, এটি হচ্ছে নিউক্লিয় পর্দা, ক্রোমোজোমগুলিতে কি লক্ষ্য করা যায় না এরকম পুঁতির মতো পুঁতির ন্যায় বা দানাদার অংশ লক্ষ্য করা যায়। দানাদারের মতো অংশকে বলা হয় ক্রোমোমিয়ার। লেপটোটিন উপদশার বৈশিষ্ট্যগুলি হলো 1 নম্বর ক্রোমাটিন জালিকাগুলি খুলে যায়, 2 নম্বর হচ্ছে দীর্ঘ এবং সরু ক্রোমোজোমগুলিতে ক্রোমোমিয়ার লক্ষ্য করা যায়, 3 নম্বর হচ্ছে ক্রোমোজোমের বিশেষ সজ্জারীতি লক্ষ্য করা যায়। প্রাণী কোষের ক্ষেত্রে ক্রোমোজোমগুলি সেন্ট্রিওলের দিকে নিউক্লিয় পর্দা সংলগ্ন হয়। বিজ্ঞানী ডার্লিংটন একে বোকেস্টেজ বা ফুলের তোড়া নামে আখ্যা দিয়েছেন। কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে যেরকম লিলিয়াম এইরূপ সজ্জারীতি লক্ষ্য করা যায়, অর্থাৎ এই লিলিয়াম উদ্ভিদের ক্ষেত্রে ক্রোমোজোমের এই ধরনের সজ্জারীতি লক্ষ্য করা যায় বলে
একে বলা হয় সাইমেজেসিস। নিউক্লিয় পর্দা এবং নিউক্লিওলাস সুস্পষ্টভাবে বিদ্যমান। প্রাণী কোষের ক্ষেত্রে দুটি সেন্ট্রোজোম বা দুই জোড়া সেন্ট্রিওল পরস্পরের থেকে পৃথক হয়ে অ্যাস্টার গঠন করে। তাহলে প্রাণী কোষের ক্ষেত্রে দুটি সেন্ট্রোজোম বা দুই জোড়া সেন্ট্রিওল পরস্পরের থেকে পৃথক হয় এবং অ্যাস্টার গঠন করে, এগুলোকে বলা হয় অ্যাস্টার। পরবর্তী দশাটি হলো জাইগোটিন উপদশা। উপদশায় সমসমস্ত ক্রোমোজোমগুলি পরস্পরের কাছে আসে এবং জোট বাঁধে, তাকে বলা হয় জাইগোটিন উপদশা। তাহলে এটি যদি একটি কোষ হয়, এটা হচ্ছে নিউক্লিওলাস, দশার বৈশিষ্ট্যগুলি হলো সমসমস্ত ক্রোমোজোমগুলি আরো ছোট এবং স্থূল হতে থাকে এবং ক্রোমোজোমগুলি জোড়ায় জোড়ায় অবস্থান করে। পরস্পর আকর্ষণের ফলে সমসমস্ত ক্রোমোজোমগুলি দৈর্ঘ্য বরাবর জোট বাঁধে। জোট বাঁধার এই পদ্ধতিকে বলা হয় সাইনাপসিস। জোটবদ্ধ এই সমসমস্ত ক্রোমোজোম দ্বয়কে বলা হয় ডায়াড বা বাইভ্যালেন্ট। সমস্ত ক্রোমোজোম দ্বয় তিন ভাবে জোট বাঁধে। একটি হলো প্রো টার্মিনাল পেয়ারিং, প্রোসেন্ট্রিক পেয়ারিং, র্যান্ডম পেয়ারিং। এক নম্বর, প্রো টার্মিনাল পেয়ারিং। এক্ষেত্রে ক্রোমোজোমের ক্রোমাটিডগুলি প্রান্ত দেশে সংযুক্ত হয় এবং ধীরে ধীরে কেন্দ্রের দিকে এগোতে থাকে। অর্থাৎ ক্রোমোজোমের প্রান্তদ্বয় প্রথম জোট বাঁধে এবং ধীরে ধীরে এই জোটবর্ধন প্রক্রিয়া কেন্দ্রের দিকে অগ্রসর হতে থাকে। এক্ষেত্রে এটি হলো প্রো টার্মিনাল পেয়ারিং। দ্বিতীয় নম্বর হচ্ছে প্রোসেন্ট্রিক পেয়ারিং। এক্ষেত্রে কি হয় না, ক্রোমোজোম সেন্ট্রোমিয়াল অঞ্চলে জোট বাঁধে এবং ধীরে ধীরে প্রান্তের দিকে অগ্রসর হয়। র্যান্ডম পেয়ারিং। এই র্যান্ডম পেয়ারিং সমস্ত ক্রোমোজোম দ্বয় যে কোনো স্থানে জোট বাঁধা শুরু করে। এই র্যান্ডম পেয়ারিং এর মধ্যে পড়ে প্রো টার্মিনাল পেয়ারিং এবং প্রোসেন্ট্রিক পেয়ারিং। উপদশার 4 নম্বর বৈশিষ্ট্য হলো সমসমস্ত ক্রোমোজোম দ্বয়কে যে নিউক্লিয় প্রোটিন লম্বালম্বি ভাবে যুক্ত রাখে তাকে বলা হয় সাইনোপটোনিমাল কমপ্লেক্স। এই সাইনোপটোনিমাল কমপ্লেক্স ক্রসিং ওভার শেষ হওয়া পর্যন্ত ক্রোমোজোম দ্বয়কে দৃঢ়ভাবে আবদ্ধ রাখে। 5, এই সাইনোপটোনিমাল কমপ্লেক্স কেন্দ্রীয় ঘন উপাদান, মধ্যবর্তী পার্শ্বীয় উপাদান এবং মধ্যস্থলে অনুপ্রস্থে বিন্যস্ত সংযোগ রক্ষাকারী তন্তুময় উপাদান দিয়ে গঠিত। পার্শ্বস্থ উপাদানের দুই পাশে ক্রোমোজোমের দুটি ক্রোমাটিড অবস্থিত এবং মধ্যবর্তী স্থানে ক্রসিং ওভার নিয়ন্ত্রণকারী উৎসেচক রিকম্বিনেশন নডিউল বর্তমান। সাইনোপটোনিমাল কমপ্লেক্সে কি কি দেখা যায়? এ দুটি পার্শ্বীয় উপাদান।
এই মধ্যবর্তী যে উপাদান এটা হলো কেন্দ্রীয় উপাদান। তন্তুস্থলে অনুপ্রস্থে বিন্যস্ত সংযোগ রক্ষাকারী তন্তুময় উপাদান থাকে। সে উপাদানের দুই পাশে দুটি ক্রোমোজোমের ক্রোমাটিড লক্ষ্য করা যায়। এছাড়াও মধ্যবর্তী স্থানে ক্রসিং ওভার নিয়ন্ত্রক উৎসেচক সমন্বিত রিকম্বিনেশন নডিউল বর্তমান। দশার 6 নম্বর বৈশিষ্ট্য হলো অ্যাস্টার সহ সেন্ট্রিওল দুটি পরস্পরের থেকে দূরে সরে যেতে থাকে। 3 নম্বর প্যাকাইটিন উপদশায় হ্রাস বিভাজনের যে উপদশায় সমসমস্ত ক্রোমোজোমের থেকে টেট্রাড গঠিত হয় এবং নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ডাংশের বিনিময় ঘটে তাকে বলা হয় প্যাকাইটিন উপদশায়। এটি একটি যদি কোষ হয় এক্ষেত্রে নিউক্লিওলাসের অবলুপ্তি ঘটতে দেখা যায়। প্যাকাইটিন উপদশায় সমস্ত ক্রোমোজোমগুলি এভাবে লম্বালম্বি ভাবে বিভাজিত হয়ে 4টি ক্রোমাটিড গঠন করে। হয় সিস্টার ক্রোমাটিড আর এই ক্রোমাটিডটিকে বলা হয় নন সিস্টার ক্রোমাটিড। এই প্যাকাইটিন উপদশার বৈশিষ্ট্যগুলি হলো 1. লেপ্টোটিন এবং জাইগোটিন উপদশার থেকে এই উপদশার সময়কাল অনেক বেশি লাগে। এই উপদশায় ক্রোমোজোমগুলি আরো ছোট এবং মোটা হয় এবং ক্রোমাটিড দ্বয়ের মধ্যে ক্রসিং ওভার ঘটে। ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার অংশ ছাড়া লম্বালম্বি ভাবে বিভক্ত হয়ে দুটি সুস্পষ্ট ক্রোমাটিড গঠন করে। তাই প্রত্যেকটি বাইভ্যালেন্টে দুটি করে মোট 4টি ক্রোমাটিড লক্ষ্য করা যায়, তাই একে বলা হয় টেট্রাড। ক্রোমোজোম এই সেন্ট্রোমিয়াল অংশ ছাড়া লম্বালম্বি ভাবে বিভক্ত হয়ে দুটি সুস্পষ্ট ক্রোমাটিড গঠন করেছে। অর্থাৎ প্রতিটি বাইভ্যালেন্ট দুটি করে মোট 4টি ক্রোমাটিডের নিয়ে গঠিত হয়েছে। একেই বলা হয় টেট্রাড, অর্থাৎ 4টি বাহু রয়েছে তাই এই ধরনের ক্রোমোজোমকে বলা হয় টেট্রাড গঠন। 4 নম্বর ডিপ্লোটিন উপদশায় হ্রাস বিভাজনের যে উপদশায় ক্রোমোজোম দ্বয় পরস্পরের থেকে পৃথক হতে শুরু করে এবং কায়েজমার প্রান্তীয় গমন ঘটে একে বলা হয় ডিপ্লোটিন উপদশা। তাহলে ডিপ্লোটিন উপদশা কি হয় না এটি বৈশিষ্ট্যগুলি হলো 1. সাইনাপ্টোনিমাল কমপ্লেক্স দ্রবীভূত হতে থাকে। সাইন্যাপটিক বল বা ফোর্স হ্রাস পেতে থাকে, ফলে সমস্ত ক্রোমোজোমগুলি পরস্পরের থেকে পৃথক হতে শুরু করে। এই পদ্ধতিটাকে বলা হয় ডিসজাংশন। ফলে সমস্ত ক্রোমোজোমের টেট্রাডগুলি আরো সুস্পষ্ট হয় এবং ক্রসিং ওভারের স্থানে এস আকৃতির গঠন সৃষ্টি করে। এই এস আকৃতির গঠনকে বলা হয় কায়েজমা। উপদশায়
কায়াজমাগুলির প্রান্তীয় গমন ঘটতে থাকে। প্রান্তস্থ কায়াজমাগুলি সহজেই খুলে যায় এবং অন্তস্থ কায়াজমাগুলি প্রান্তের দিকে সরে যেতে থাকে। এই পদ্ধতিটাকে বলা হয় প্রান্তীয় গমন বা টার্মিনালাইজেশন। নিউক্লিয় পর্দা সুস্পষ্ট থাকলেও নিউক্লিয় ওলাস আকারে ক্রমশ ছোট হতে থাকে। এবার শেষ উপদশাটি হলো ডায়াকাইনেসিস। হ্রাস বিভাজনের যে উপদশায় কায়াজমার সংখ্যা কমে যায় এবং কায়াজমা কেবলমাত্র ক্রোমোজোমের প্রান্তীয় অঞ্চলে দেখা যায় তাকেই বলা হয় ডায়াকাইনেসিস। কোষটি কেমন হয় না, যদি একটি কোষ হয় বলি এই ডায়াকাইনেসিস কোষ হয়। এই কোষের দুই প্রান্তে দুই বিপরীত মেরুর দিকে কিন্তু সেন্ট্রোজোমগুলির অবস্থান লক্ষ্য করা গেছে এবং কোষের কায়াজমার প্রান্তীয় গমন দেখা গেছে। এক্ষেত্রে কায়াজমার সংখ্যাও কমে যায়, অর্থাৎ কায়াজমার সংখ্যা সীমিত হয়ে যায়। এই ডায়াকাইনেসিস উপদশার বৈশিষ্ট্যগুলি হলো সমসমস্ত ক্রোমোজোমগুলি আরো ছোট এবং মোটা হতে থাকে। 2. কায়াজমার প্রান্তীয় গমন ঘটে এবং সীমিত সংখ্যক কায়াজমা লক্ষ্য করা যায়, যেগুলি প্রায় প্রান্ত দেশেই দেখা যায় ক্রোমোজোমের। নিউক্লিয়াসের মধ্যে আরো সুবিন্যস্ত হয় এবং নিউক্লিয় পর্দার দিকে সরে যেতে থাকে। নিউক্লিয় ওলাস অবলুপ্ত হয় এবং নিউক্লিয় পর্দা অবলুপ্ত হতে শুরু করে। 5 নম্বর, সূক্ষ্ম তন্তুর আবির্ভাব ঘটে এবং এখান থেকেই স্পিন্ডল গঠিত হয়। 6. সেন্ট্রিওল জোড়া পরস্পরের থেকে দূরে অর্থাৎ দুই বিপরীত মেরুতে সরে যেতে থাকে। মেটাফেজ 1। এবং মেটাফেজ 1 এর মধ্যবর্তী যে সংক্ষিপ্ত সময়কাল একে বলা হয় প্রোমেটাফেজ। ডায়াকাইনেসিস এবং মেটাফেজ 1 দশার মধ্যবর্তী সময়কালকে বলা হয় প্রোমেটাফেজ 1। এই সময় নিউক্লিয় পর্দা অবলুপ্ত হয়, স্পিন্ডল গঠিত হয় এবং ক্রোমোজোম আরো ছোট এবং স্থূল হতে থাকে। নিরক্ষীয় তলে সজ্জিত থাকে, স্পিন্ডল গঠন সম্পূর্ণ হয় এবং ক্রোমোজোমগুলি সেন্ট্রোমিয়ার অঞ্চল দ্বারা যুক্ত থাকে। প্রতিটি দুটি কাইনেটোকোর থাকে। প্রতিটি কাইনেটোকোর দুই বিপরীত মেরু স্পিন্ডল তন্তুর সাথে সংযুক্ত থাকে। মেটাফেজ 1 দশায় যদি না সেন্ট্রিওল অঞ্চল ঠিক আছে, এর মধ্যে ক্রোমোজোম এর মধ্যে কোষটি দুই প্রান্তে সেন্ট্রিওল জোড়া অবস্থান করেছে এবং কোষটি নিরক্ষীয় তল বরাবর ক্রোমোজোমগুলি অবস্থান করেছে। এই ক্রোমোজোমগুলি দুই বিপরীত মেরু স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত রয়েছে মেটাফেজ দশায়।
এই অ্যানাফেজ 1 দশার বৈশিষ্ট্যগুলি হলো ক্রোমোজোমের ক্রোমাটিড তন্তুগুলি ক্রোমোজোমাল তন্তুর সংকোচন ঘটার ফলে ক্রোমাটিডগুলি পরস্পরের থেকে দূরে সরে যেতে থাকে, একেই বলা হয় অ্যানাফেজীয় চলন। এটি একটি ফলে কোষটি দুই দিকে সরে গেছে, একেই বলা হয় অ্যানাফেজীয় চলন। এই অ্যানাফেজীয় চলনের ফলে মাঝখানে যে স্পেসের সৃষ্টি হয় কোষের, তাকে বলা হয় ইন্টারজোনাল তন্তু। ইন্টারজোনাল স্পেস দুটি সিস্টার ক্রোমাটিড দ্বারা যুক্ত থাকে, ঠিক আছে, যেগুলি সংযুক্ত থাকে এবং ক্রসিং ওভার দেখায়। ক্রসিং ওভারের ফলে মাতৃকোষের নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে দেহাংশের আদান প্রদান ঘটতে দেখা গেছে। 3, মাতৃকোষের অর্ধ সংখ্যক ক্রোমোজোমের সৃষ্টি হয়, ডিসজাংশন সম্পূর্ণ হয়, ঠিক আছে, এবং প্রতিটি মেরুতে মাতৃকোষের অর্ধ সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট পৃথক সমসংস্থ ক্রোমোজোমকে ইউনিভ্যালেন্ট বা ডায়াড বলা হয়, কারণ এতে দুটি ক্রোমাটিড থাকে। হয় না, দুই পাশের ক্রোমোজোমগুলি দীর্ঘ এবং সরু হয়ে কুণ্ডলীকৃত হয়। কুণ্ডলীকৃত হয়ে এরকম ক্রোমাটিন জালিকা সৃষ্টি করে। এই টেলোফেজ উপদশায় পুনরায় নিউক্লিয় পর্দা এবং নিউক্লিওলাস আবির্ভাব হয়। আচ্ছা, লুপ্ত হয়ে যায়। মাতৃকোষের অর্ধ সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট অপত্য কোষের সৃষ্টি করে দুটো। এই টেলোফেজ 1 অনুসরণকারী ইন্টারফেজ দশাকে বলা হয় ইন্টারকাইনেসিস। এবার আসছি সাইটোকাইনেসিস 1। এই সাইটোকাইনেসিস 1 পদ্ধতির বৈশিষ্ট্যগুলি হলো, এই পদ্ধতিতে প্রাণীকোষের ক্ষেত্রে খাঁজ বা ফারস সৃষ্টির মাধ্যমে কোষটি বিভক্ত হয় এবং উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষপাদ গঠনের মাধ্যমে কোষটি দুই ভাগে বিভক্ত হয়। 2 নম্বর, কোন কোন ক্ষেত্রে সাইটোকাইনেসিস 1 না ঘটে একেবারে মিওসিস 2 এর পরে সাইটোকাইনেসিসের বিভাজন ঘটে। এর ফলে সাইটোকাইনেসিস 1 এর ফলে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয় এই সাইটোকাইনেসিস 1 বিভাজন দশায়। তাহলে ক্লাসটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট অবশ্যই করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে দিও, যাতে পরবর্তী ভিডিওগুলি আপলোডের সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়।